এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ প্রথমবারের জন্য আপনারা শুনবেন শ্রীয়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কালবৈশাখী রাতের অতিথি। ঋষির ভূমিকায় শুভদীপ, অনন্তর ভূমিকায় মানবেন্দ্র ঘোষ, মেঘলার ভূমিকায় সুপ্রজা, অনিতার ভূমিকায় মধুপর্ণা, দোকানির ভূমিকায় সুমিতেন্দ্র, আর গল্পপাঠে আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. রকমারি খেলনা, রঙিন বেলুন, টানা ঢোল, জরির ফিতে, মেয়েদের নানান অলংকার থেকে শুরু করে বাহারি রং বেরঙের শাড়ি, কি নেই এই মেলায়। একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে অসত্য, হিজল, পাকুড় গাছের ছায়ার লুকোচুরি আড়ালে পসরা নিয়ে বসেছে দোকানিরা। ভিড় যেন উপচে পড়ছে সেখানে। পাশ দিয়েই এঁকে বেঁকে চলে গেছে ছোট্ট একটা নদী। মেলার ছোট অস্থায়ী দোকানগুলোকে বাঁ পাশে রেখে নদীর ধার বরাবর হাঁটছিল ঋষি। না, অনন্ত ভুল কিছু বলেনি। জায়গাটা সত্যিই দারুণ। মেঘলারও নিশ্চয়ই পছন্দ হবে খুব। মেলার ছোট ছোট অস্থায়ী দোকানগুলোকে বাঁ পাশে রেখে নদীর ধার বরাবর হাঁটছিল ঋষি। অনন্ত ঋষির সেই ছোটবেলার বন্ধু। ছেলেটা বরাবরই কেমন যেন খ্যাপাটে প্রকৃতির। যখনই সময় পায় এখানে সেখানে শুধু ঘুরে বেড়ায়। মেঘলা যখন উইকেন্ড ট্রিপের জন্য অফবিট কোনো জায়গায় ঘোরার কথা বলেছিল, তখন অনন্তকেই জিজ্ঞেস করেছিল ঋষি। আর তারপরেই এই জায়গাটার কথা সাজেস্ট করে অনন্ত। করিমগঞ্জ, ছোট্ট একটা আধা মফস্বল এলাকা। দেখার তেমন কিছু না থাকলেও বৈশাখের মাঝামাঝি এই সময়টায় খুব বড় করে 3 দিন ধরে এখানে মেলা বসে। নানা জায়গা থেকে লোকজনও প্রচুর আসে। তাছাড়া এত গাছপালা, জঙ্গল, ছোট ছোট টিলার মতো বুনো ন্যাড়া পাহাড়ের হাতছানি মনের ভেতরে দীর্ঘদিনের জমে থাকা শহুরে অসুখগুলোকে অনায়াসে ভালো করে দেয়। অনন্ত রেকমেন্ডেশনে আর ইন্টারনেটে জায়গাটার ছবি দেখে সহজেই রাজি হয়েছিল মেঘলা। ঋষিও তাই আপত্তি করেনি। এলোমেলো ভিজে ঠান্ডা হাওয়া এসে চোখে মুখে মিঠে আদরের চিহ্ন এঁকে দিয়ে যাচ্ছে। ঈশান কোণে একটু একটু করে মেঘের কাজল জমতে শুরু করেছে। আজ মনে হয় বৃষ্টি হবে। দূর থেকে বাউল গানের সুর ভেসে আসছে। তন্ময় হয়ে তাতেই ডুবেছিল ঋষি। হঠাৎ একটা ডাকে চমক ভাঙে তার। বাবুজি কি চলিবেন নাকি? একটা মাঝ বয়সী লোক, মাথায় কাঁচা পাকা চুল, গালে উস্কো খুস্কো দাড়ি, পরনের পোশাক অবিন্যস্ত। ছোপ ধরা লালচে দাঁত বের করে হাসি হাসি মুখে ঋষির দিকেই তাকিয়েছিল লোকটা। লিবেন নাকি বাবুজি? লোকটা আবারও একই প্রশ্ন করে। এবারে লোকটার সামনে রাখা পসরার ঝাঁপির দিকে চোখ যায় ঋষির।
এদিকটা তুলনামূলকভাবে খানিকটা নির্জন, দোকানপাট খুব একটা বসেনি। লোকটাকে এখানে বসতে দেখে একটু অবাকই লাগলো ওর। কিছুটা কৌতূহল বশতই লোকটার দিকে কয়েক পা এগিয়ে যায় ঋষি। এতক্ষণে লোকটার সাজানো জিনিসগুলো ভালোভাবে চোখে পড়ে ওর। নানা ধরনের কাঠের পুতুল, পাথরের মালা, ঘর সাজানো টুকিটাকি জিনিসপত্র আর কিছু জড়িবুটি। এসবের মাঝে হঠাৎ একটা জিনিসে ওর চোখ আটকে যায়। একটা পুতুল, কাঠের পুতুল। জিনিসটা দেখতে অনেকটা কাটুম কুটুমের মতো হলেও ঠিক কাটুম কুটুম নয়। এক ঝলক দেখে মনে হয় কোনো পশুর হাড় বা ওই জাতীয় কিছু দিয়ে তৈরি। গায়ে অদ্ভুত সব বিচিত্র নকশা খোদাই করা। কি মনে হতে জিনিসটা হাতে তুলে নেয় ঋষি। খানিকটা আপন মনেই বিড়বিড় করে বলে ওঠে, ইন্টারেস্টিং। ঋষিকে জিনিসটা হাতে নিতে দেখে দোকানির ঠোঁট জোড়া আরও খানিকটা প্রশস্ত হয়। बाबूजी नजर बहुत बढ़िया सी एकदम सही चीज पे नजर लगा है आपका। अरे ले लीजिए बाबूजी, ले लीजिए। ये चीज आपको और कहीं नहीं मिलेगी कभी भी नहीं। লোকটার কথার ভঙ্গিতে কি যেন ছিল। ঋষি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করে, কিন্তু এটা কি পুতুল? মানে এমন জিনিস তো আগে ঠিক কখনো দেখিনি। লোকটার দাঁতগুলো ঝকঝক করে ওঠে। লোকটা স্থির চোখে ঋষির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সাপের মতো অদ্ভুত হিস হিসে ঠান্ডা গলায় বলে, पूजे बाबूजी बोललाम ये चीज आप और कहीं भी पावे ना। লোকটা স্থির চোখে ঋষির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সাপের মতো অদ্ভুত হিস হিসে ঠান্ডা গলায় বলে, यार नाम डाका नाका আছে बाबूजी, डाका नाका। करीमगंज के इस मेले का सबसे खास चीज। लेकिन 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 ये आप यहाँ के हर दुकान में पावे ना। पावे तो सिर्फ हमारे दुकान है। तो क्या समझे बाबूजी, ये लेना है इसको। লোকটা আর যাই হোক ভালো কথা বেচতে পারে নিঃসন্দেহে। মনে মনে ঋষি হাসে। জিনিসটা একরকম পছন্দই হয়ে যায় ওর। আলতো হেসে বলে, আচ্ছা দে দো ফির। দাম মিটিয়ে জিনিসটা নিয়েই চলে যাচ্ছিল ঋষি। হঠাৎ পেছন থেকে লোকটার ডাকে আবার ফিরে তাকায়। लेकिन एक बात याद रखना बाबूजी, इसे साथ ले तो कभी भी जा सकते हैं मगर इसे पास रखना थोड़ी मुश्किल है। जरा ध्यान से बाबूजी, कहीं ये आपके पास से चला ना जाए। বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়ার দাপটও আগের থেকে বেড়েছে। কাল বৈশাখী। ঘড়িতে এখন বিকেল 3:45 মতো বাজছে। একটু আগেই মেঘলা ফোন করেছিল। আজকেও অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল।
সেটা শেষ করেই বেরিয়ে পড়েছে। ওর আসতে আরও প্রায় ঘন্টা খানেক লাগবে। লাঞ্চের আগেই হোটেল রুমে ফিরে এসেছিল ঋষি। বৃষ্টির অকারণ আঁচড়ে মেলাও আজকের মতো প্রায় ভেঙে গিয়েছে। মেঘলার সাথে কথা সেরে ফোনটা রেখে মেলা থেকে কেনা টুকিটাকি জিনিসগুলো দেখছিল ঋষি। মেঘলার জন্য কয়েকটা অর্নামেন্ট, টেরাকটা আর জাঙ্ক জুয়েলারি, একটা জরির কাজ করা রুমাল আর কয়েকটা ছোটোখাটো জিনিস নিয়েছে। মেঘলার মুখটা মনে পড়তেই ঠোঁটে আলতো একটা হাসি খেলে যায় ওর। মেয়েটার ছেলে মানুষই স্বভাবটা যায়নি এখনো। এগুলো দেখলেই খুশি হয়ে ঋষির গলা জড়িয়ে ধরে নিশ্চয়ই পাগলামি শুরু করে দেবে আবার। কথাটা ভাবতেই অজান্তেই নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ওর। বাইরের মতো ওর মনের ভেতরেও প্রিয়তমার অপেক্ষায় উথাল পাথাল ঝড় শুরু হয়ে যায়। আচমকা ফোনটা বেজে ওঠে আবার। মনের ভিতর জেগে ওঠা এতক্ষণের চেনা মৌতাতের রেশটা হঠাৎ ছিঁড়ে যায়। অনন্ত ফোন করছে। ফোনটা রিসিভ করে কানে দেয় ঋষি। হ্যাঁ বল। অনন্তর সাথে কথা বলতে বলতে হঠাৎ খাটের ওপর ছড়িয়ে রাখা জিনিসগুলোর ভেতর সেই অদ্ভুত পুতুলটা চোখে পড়ে ওর। ও হেসে অনন্তকে বলে, জানিস মেলা থেকে একটা অদ্ভুত জিনিস কিনে এনেছি আজ। একটা পুতুল, নামটাও বেশ ইন্টারেস্টিং, ডাকা নাকা। দোকানি লোকটা না হেব্বি চালু, বলে কিনে এরকম জিনিস করিমগঞ্জের মেলায় সবচেয়ে খাস চিজ। তবে যাই হোক না কেন, মাস্ট সে জিনিসটা হেব্বি ইউনিক। কি বললি? টাকা নাকা? ফোনের ওপ্রান্তে অনন্তর গলাটা হঠাৎ কেমন যেন অন্য মনস্ক শোনায়। একটু থেমে সে বলে, আমাকে জিনিসটার একটা ছবি তুলে পাঠাতো একবার। ঋষি অনন্তকে ফোনটা হোল্ড করতে বলে পুতুলটার একটা স্ন্যাপ নিয়ে অনন্তর নাম্বারে সেন্ড করে। কয়েক সেকেন্ড পরেই কলে অনন্তর গলা ভেসে আসে আবার। এটা এটা কোথায় পেলি তুই? ওই মেলাতেই, এই একটা দোকানে। অদ্ভুত না জিনিসটা? অনন্ত প্রথমটায় কোনো উত্তর দেয় না, তারপর একটু চুপ করে থাকে। কেমন যেন অদ্ভুত গলায় বলে, এটা বোধহয় না কিনলেই ভালো করতিস। কেন? জিনিসটা তো বেশ সুন্দরই দেখতে। আমার কলকাতা ফ্ল্যাটের ড্রয়িং রুমে শোকেসে রাখলে বেশ ভালো মানাবে। সে মানাবে, কিন্তু যদি তুই আদৌ ওটাকে কলকাতা অবধি সাথে করে নিয়ে যেতে পারিস তবে। অনন্তর কথার সারমর্ম কিছুই ঠিক মাথায় ঢোকে না ঋষির। ও আগের মতোই অবাক গলায় বলে, মানে কি ছাইপাশ বকছিস? কিছুই তো মাথায় ঢুকছে না। দেখ, তুই আপাদমস্তক শহুরে কর্পোরেট জগতের ছেলে। আর যাই হোস, আমার মতো অন্তত বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ভবঘুরে পাগল নোস। তাই স্বাভাবিকভাবেই আমি যা দেখেছি, জেনেছি কিংবা বিশ্বাস করেছি তার কোনোটাই হয়তো তোদের লাইফস্টাইল কিংবা বিশ্বাসের সাথে ম্যাচ করবে। তবুও বলবো, দেয়ার আর সাম থিংস দ্যাট স্টিল হ্যাপেন। একটানা কথা বলে সামান্য থামে অনন্ত, তারপর বলে, তুই যে জিনিসটা কিনেছিস ওটার একটা হিস্ট্রি আছে। দোকানি তোকে ভুল কিছু বলেনি। ডাকা নাকা সত্যি করিমগঞ্জের মেলার সব থেকে খাস জিনিস। তবে 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 এই জিনিস সবার জন্য নয়। অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ মিথ। লোকে বলে ওই ডাকা নাকা নাকি সবসময় জোড়াতেই থাকে। এদের বশে রাখতে পারলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কেউ যদি এদের যে কোনো একটাকে সাথে করে নিয়ে যায় তবে নাকি অমঙ্গল হয়। এরা যে কোনো উপায়ে যে কোনো রূপ ধরে তার জোড়াকে ফিরিয়ে নিয়ে যেতে আসে, আর তাতে
একবার সাকসেস পেলেই ক্রেতার কপালে নেমে আসে সাক্ষাৎ সর্বনাশ। তার জন্য এমন মৃত্যু অপেক্ষা করে থাকে যা হয়তো সে তার স্বপ্নেও চিন্তা করেনি কখনো। আর এভাবেই ডাকা নাকা তাদের শিকার ধরে আনে। এই একটা পুতুল বিক্রি করা ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ, এক ধরনের ফাঁদ বলতে পারিস। তুই পারিসও বটে। এটা 2025-এ এসে এইসব কথা বিলিভ করিস ভাই? বাট আই মাস্ট অ্যাডমিট, গল্পটা বেশ ভালো ছিল। তুই বরং এক কাজ কর, করিমগঞ্জের ডাকানাকা এই নামে একটা বেশ ভয়ের গল্প লিখে ফেল দেখি, দেখবি দারুণ হবে ব্যাপারটা। একদম যাকে বলে মামু পুরো জমে ক্ষীর। অনন্ত আর কিছু বলে না, দু একটা এদিক সেদিকের কথা বলে ফোন রেখে দেয়। রুমের কাঁচের সার্সির ওপারে কালবৈশাখী তার তীব্রতার রেশ বাড়িয়ে চলেছে ক্রমাগত। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে অনেকক্ষণ। বুক ফালাফালা করে দিয়ে ঘন ঘন জেগে উঠছে বিদ্যুতের ধারালো হলদে শিখা। ঘড়ির কাঁটা 6টার ঘর ছুঁই ছুঁই। মেঘলা এখনো আসছে না দেখে এবার একটু চিন্তাই হচ্ছিল ঋষির। ফোনেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বাইরে দুর্যোগ যেভাবে বাড়ছে, এরপর মেয়েটা আসবে কিভাবে সেটা ভেবেই টেনশন বাড়ছে ওর। এসব ভাবতে ভাবতেই ঘরের ভেতর পায়চারি করছিল ঋষি। আর ঠিক তখনই রুমের লাইটটা অফ হয়ে গেল। বোধহয় লোডশেডিং। একজন বেয়ারা এসে কয়েকটা মোমবাতি দিয়ে গেল। এখানে জেনারেটরের ব্যবস্থা নেই। আসলে লোকজন তেমন একটা আসে না এদিকে, তাই সেরকম আয়োজনেরও দরকার পড়ে না। অগত্যা কি আর করা, আজকের মতো ক্যান্ডেল লাইট ডেটিংয়ে সন্তুষ্ট থাকতে হবে। মোমবাতির নরম হলদে আলোয় ঘরটা কেমন যেন অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। একটানা বৃষ্টির ঝমঝম শব্দ ভেসে আসছে। হঠাৎ রুমের দরজা নক করার শব্দে চমক ভাঙে ঋষির। দরজা খুলতেই মেঘলার হাসি মুখটা চোখে পড়ে ওর। আর সাথে সাথেই একরাশ ভিজে ঠান্ডা হাওয়া এসে মুহূর্তে চোখে মুখে আলতো হিমেল আঙুল বুলিয়ে দেয়। এক মাথা কোঁকড়া চুল, পরনে স্লিভলেস ব্লাউজ আর কালো রঙের পাতলা শিফনের শাড়ি। শাড়িটা বৃষ্টিতে ভিজে লেপ্টে আছে তার সমস্ত শরীরে। মাথার চুল থেকে ফোঁটায় ফোঁটায় জল চইয়ে পড়ছে। ঠোঁটের কোণে সেই এক মন মাতাল করা হাসি। মোমবাতির হালকা আলো আঁধারিতে এখন যেন আরও বেশি মোহময়ী দেখাচ্ছে তাকে। একই চেনা মুখ, অথচ প্রেক্ষাপট তাকেই কত আলাদা করে সাজায়। চোখে কেমন যেন ঘোর লেগে যায় ঋষির। মেঘলা খিলখিল করে হেসে ওঠে। কি হলো? অমন হাঁ করে কি দেখছো? আগে বুঝি আমাকে দেখোনি কখনো? দেখেছি, কিন্তু এভাবে দেখিনি তো। ওর গলার স্বর গাঢ় হয়ে ওঠে। মেঘলা কোমরে হাত দিয়ে ভ্রু নাচায়। সহজাত ভঙ্গিতে গাল ফুলিয়ে বলে, এখানে এই দরজাতেই দাঁড় করিয়ে সব কথা বলে নেবে বুঝি? ভেতরে আসতে বলবে নাকি এখান থেকেই তাড়িয়ে দেওয়ার প্ল্যান? ঋষি জিভ কাটে। দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বলে, एक्सट्रीमली सॉरी मी लेडी, बंदे का गुस्ताखी माफ हो, कृपा करके पधारिए मोहतरमा। মেঘলা আবারও খিলখিলিয়ে হেসে ওঠে। ঘরে ঢুকে ভিজে জামা কাপড়েই
ধপ করে বসে পড়ে খাটের ওপরে। তারপর ঋষির কিছু বলার আগেই খাটের ওপর ছড়ানো জিনিসগুলো দেখতে দেখতে বলে, আরে বাহ, কি সুন্দর! আমার জন্যে? না না, আপনার সতীনের জন্যে। ইস, শখ কত! এতক্ষণে সেই পুতুলটার দিকে চোখ যায় মেঘলার। জিনিসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে, এটা কি গো, কি সুন্দর! ঋষি এবারে ওর পাশে বসে পড়ল। সুন্দর না? মেলাতে দেখেই পছন্দ হয়ে গেছিল খুব, তাই নিয়ে এলাম। কথা বলতে বলতেই আলতো করে মেঘলার হাতটা স্পর্শ করে ঋষি। একটা অদ্ভুত শিরশিরে ঠান্ডা অনুভূতি একটু একটু করে ওর সমস্ত শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ে। মেঘলার শরীর থেকে হালকা একটা মিষ্টি সেন্টের গন্ধ ভেসে আসছে। একটা অচেনা নেশায় মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে ঋষির। মেঘলা বলে, আমি বরং বাথরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি, বুঝলে? একদম ভিজে গিয়েছি আসলে। মেঘলার কথায় ব্যাপারটা খেয়াল হয় ঋষির। ও মাথা নেড়ে বলে, দেখেছো, ভুলেই গেছিলাম একদম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আগে গিয়ে ঝটপট ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, না হলে তোমার যা ঠান্ডা লাগার ধাত, চট করে ঠান্ডা লেগে যাবে আবার। মেঘলা হেসে ওয়াশরুমের দিকে চলে যায়। আর ঠিক তখনই ঋষির মোবাইল ফোনটা বেজে ওঠে আবার। এখন আবার কে ফোন করলো? বিরক্ত মুখে ফোনের স্ক্রিনে চোখ রাখে ঋষি। অনিতার নাম্বার। অনিতা মানে মেঘলার ছোট বোন। অনিতা ওকে কেন ফোন করছে? হয়তো মেঘলার ফোনে পাচ্ছে না। কথাটা ভেবে ফোনটা রিসিভ করে ঋষি। হ্যালো হ্যালো অনিতা, শুনতে পাচ্ছিস? প্রথমটায় কিছুই শুনতে পায় না। অপর প্রান্ত থেকে কাটা কাটা যান্ত্রিক শব্দ শুধু ভেসে আসে। রুমে নেটওয়ার্ক নেই। অগত্যা মোবাইলটা নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ায় ঋষি। হ্যালো হ্যালো অনিতা। হ্যালো হ্যালো ঋষিদা, হ্যালো, ঋষিদা, ঋষিদা দিদি, কি বলছিস? কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, কি হয়েছে? মেঘলা তো এই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দিদি, আর নেই ঋষিদা, দিদি আর নেই। ঋষির মাথাটা হঠাৎ করেই গরম হয়ে যায়। এগুলো কি ধরনের অসভ্যতা? আরে মেঘলা তো তার রুমেই রয়েছে। অনিতার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সে অনিতাকে জোরে একটা ধমক লাগাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ একটা যান্ত্রিক বিপ বিপ শব্দ করে ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। বাইরে কড়কড় শব্দ করে খুব কাছেই একটা বাজ পড়ে কোথাও। রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দেয় ঋষি। আর তারপরেই ওর চোখ পড়ে খাটের দিকে। আরে মেঘলার ব্যাগটা গেল কোথায়? এখানেই তো রাখলো একটু আগে। পায়ে পায়ে ও খাটের দিকে এগিয়ে আসে। কোথাও নেই ব্যাগটা। আশ্চর্য! হঠাৎ আরও একটা জিনিসের অনুপস্থিতি চোখে পড়ে ওর। সেই পুতুলটা। একটু আগে তো জিনিসটা এখানেই ছিল, এর মধ্যে হঠাৎ কোথায় চলে গেল? তবে কি মেঘলা কোথাও রাখলো? পায়ে পায়ে বাথরুমের দিকে এগিয়ে যায় ঋষি। কিন্তু বাথরুমের সামনে যেতেই ওর শিরদাঁড়া বেয়ে একটা শিরশিরে ঠান্ডা স্রোত খেলে যায়। বাথরুমের দরজাটা এখন হাট করে খোলা। বাতাসের ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা বাড়ি খাচ্ছে।
ভেতরে কেউ কোথাও নেই। মেঘলা, মেঘলা, আরে ও মেঘলা! চিৎকার করে ডেকে ওঠে ঋষি, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ আসে না। তাহলে মেঘলা কোথায় গেল? ঘরের দরজা তো দেওয়াই ছিল, আর তাছাড়া সে নিজে দাঁড়িয়েছিল বাইরে। মেঘলা তো ঘর থেকে বেরোয়নি। তাহলে হঠাৎ একটু আগে মোবাইলে অনিতার বলা কথাগুলো মনে পড়ে যায় ওর। দিদি আজ বিকেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দিদি, আর নেই ঋষিদাদা, দিদি আর নেই। না না, এ হতে পারে না। এসব কি ভাবছে সে? মেঘলা তো তার সাথেই ছিল, এখানে, এই ঘরেই। আচমকা একটা হিমেল হাওয়ার দমকা জানালা দিয়ে ভেতরে ঢুকে আসে। মুহূর্তে ঘরের মোমবাতিগুলো হঠাৎ নিভে যায়, আর ঠিক তখনই গন্ধটা নাকে আসে ওর। একটা হালকা মিষ্টি গন্ধ। গন্ধটা ঋষির খুব চেনা, মেঘলার পারফিউমের গন্ধ। অকারণেই ঋষির সমস্ত শরীরটা যেন শিরশির করে ওঠে একবার। কাঁপা কাঁপা গলায় সে চিৎকার করে ওঠে, মেঘলা, মেঘলা! আর ঠিক তখনই একটা খিলখিলে হাসির শব্দ ওর কানে ভেসে আসে। ওর মনে হয় চকিতে ওর ঠিক পাশ দিয়েই কিছু একটা সরে গেল। একটা আবছা অবয়ব। কে কে? না, এবারেও কোনো উত্তর আসে না। কাঁপা কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে পেছনে ফেরে ঋষি। কিন্তু কিন্তু কোথায় কে? কেউ তো নেই। ঘরের ভেতরের এক রাস শূন্যতা তার সমস্ত অন্ধকার বুকে নিয়ে যেন ব্যঙ্গ করে ওঠে ওকে। ঠিক সেই মুহূর্তেই ওর মনে হয় একটা ছিড়ছিড়ে ঠান্ডা বাতাস যেন আলগোছে ওর কাঁধ ছুঁয়ে যায়। মনে হয় কেউ একটা নিঃশব্দে ওর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। স্থির শীতল চোখে এক দৃষ্টিতে ওর দিকেই চুপ করে তাকিয়ে আছে সে, যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর পিছনে ফিরে তাকানোর। তার নিঃশ্বাসের ঠান্ডা হিমেল স্পর্শ একটু একটু করে অবশ করে দিতে চাইছে ওর সমস্ত চেতনা। পেছন ঘুরলেই ও তাকে দেখতে পাবে। ঋষি ধীরে ধীরে পেছন ঘোরে। মেঘলা? কিন্তু কিন্তু এ কোন মেঘলাকে সে দেখছে? কোথায় গেল সেই মন মাতাল করা মোহময়ী রূপ? কে দাঁড়িয়ে আছে তার সামনে? না না, দেখতে কোনো ভুল হয়নি তার। ওই তো সে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনেই সে দাঁড়িয়ে আছে, খিলখিল করে হাসছে। তার গহীন চোখ দুটোতে এখন জেগে আছে নরকের আদিমতম অন্ধকার। চুলগুলো সাপের ফণার মতো ছড়িয়ে আছে মুখের চারপাশে। কপালের একটা দিক সম্পূর্ণ থেতলে গেছে, সেখান থেকে চটচটে সাদা কিছু একটা বেরিয়ে এসেছে বাইরে। চোয়ালের হাড় তুবড়ে বেঁকে গিয়েছে। ঝুলে পড়া ঠোঁটের কষ পেয়ে গড়িয়ে আসছে চটচটে একটা কালচে আঠালো তরলের ধারা। মুহূর্তে ঠক করে একটা শব্দ করে ঋষির হাত থেকে মেঝেতে ছিটকে পড়ে তার হাতে ধরা মোবাইল ফোনটা। ওর গলা চিরে একটা দলা পাকানো আর্তনাদ বেরিয়ে আসে। না!
কি হলো রে? আমায় আদর করবে না বুঝি? কানে তালা লাগানো সেই পৈশাচিক হাসির শব্দ হোটেলের ঘরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যেন। এক পা করে এগিয়ে আসে ক্রমশ ঋষির কাছে। আরো আরো কাছে এগিয়ে আসে সেই নারী মূর্তি। ধীরে ধীরে নিজের হাত দুটো সামনের দিকে সে বাড়িয়ে দেয়। বিস্ময় আতঙ্কে জমে প্রায় পাথর হয়ে যাওয়া ঋষি তাকিয়ে দেখে সেই হাতে ধরা আছে একটা পুতুল। পুতুলটা তার চেনা, ডাকানাকা। ঋষির মনে হয় বহু দূর থেকে কেউ যেন বলে চলেছে, কেউ যদি এদের যে কোনো একটাকে সাথে করে নিয়ে যায় তবে নাকি অমঙ্গল। এরা যে কোনো উপায়ে যে কোনো রূপ ধরে তার জোড়াকে ফিরিয়ে নিয়ে যেতে আসে, আর তাতে একবার সাকসেস পেলেই ক্রেতার কপালে নেমে আসে সাক্ষাৎ সর্বনাশ। তার জন্য এমন মৃত্যু অপেক্ষা করে থাকে যা হয়তো সে তার স্বপ্নেও চিন্তা করেনি। আর এভাবেই ডাকানাকা তাদের শিকার ধরে আনে। এই একটা পুতুল বিক্রি করা ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ, এক ধরনের ফাঁদ বলতে পারিস। শেষ হলো আজকের গল্প শ্রীয়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কালবৈশাখী রাতের অতিথি। আপনাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, আমাদের প্রিয় লেখক সাগর কুমার পাঠক আজ আমাদের মাঝে আর নেই। তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তার লেখার মাধ্যমে আমাদের মন জয় করেছিলেন এবং চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেশাল মেসেজ থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, অথবা আমাদের ইমেল করতে পারেন 221bpublic@gmail.com 221bpublic@gmail.com এ।